হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং এমজে কেরিয়ার একাডেমি। সকলকে স্বাগত। আজ আমরা শুরু করব নিউট্রিশন। এটা আমার পর্ব 1। যারা চ্যানেল নতুন বা এমজে কেরিয়ার একাডেমিতে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিবে ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য। দেখো, চলো আজ আমাদের আলোচ্য বিষয় কী বলেছি না, নিউট্রিশন অর্থাৎ পুষ্টি। তাহলে পুষ্টি কী না, দেখো প্রতিটা জীব বেঁচে থাকার জন্য কী করে না, খাদ্য গ্রহণ করে। এই খাদ্য জীব দিয়ে কী হয়, পরিপাক হয় এবং শোষিত হয়। যে অংশটা পরিপাক হলো না বা শোষিত হলো না সেটাকে আমরা বলবো অপাচ্য বস্তু। এই অপাচ্য বস্তুটা দেহের বাইরে বেরিয়ে আসে। তাহলে এই যে পর্যায়ক্রমিক ঘটনা বা প্রক্রিয়া, এগুলোকে আমরা সামগ্রিকভাবে কী বলবো, পুষ্টি বা নিউট্রিশন। চলো সংজ্ঞায় কী আছে দেখে নিই। দেখো, লেখা আছে বেঁচে থাকার জন্য জীব খাদ্য গ্রহণ করে। এই খাদ্য জীবদেহে পরিপাক ও শোষিত হয় এবং অপাচ্য বস্তু দেহের বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, এই পর্যায়ক্রমিক প্রক্রিয়াগুলোকে আমরা সামগ্রিকভাবে কি বলবো না, পুষ্টি। ঠিক আছে, চলো এরপর আমরা আলোচনা করব নিউট্রিয়েন্টস অর্থাৎ পরিপোষক কী। দেখো, নিউট্রিয়েন্টসের সংজ্ঞায় কী দিয়ে আছে যে খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য শক্তির যোগান দেয় তাকে নিউট্রিয়েন্টস বলে। মানে খাদ্যের কিছু উপাদান আছে যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, তো সেগুলোকে আমরা নিউট্রিয়েন্টস বলবো। বা এটাকে যদি আলাদাভাবে বলি যে খাদ্যের কিছু উপাদান আছে যার অভাবে আমাদের শরীরে রোগের সৃষ্টি হয়, ঠিক আছে, তাদেরকে আমরা বলবো নিউট্রিয়েন্টস। বা নিউট্রিয়েন্টসের বাংলা মানে হচ্ছে পরিপোষক। ওকে, পরিপোষক। দেখো, এই নিউট্রিয়েন্টসকে আমরা দুভাগে ভাগ করব। ঠিক আছে, কি বললাম, নিউট্রিয়েন্টস আর টু টাইপ। নাম্বার 1 হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট, নাম্বার 2 হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট। কি বললাম, মাইক্রো নিউট্রিয়েন্টস আর নাম্বার 2 হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্টস। ম্যাক্রো নিউট্রিয়েন্টস, ঠিক আছে। চলো তাহলে কি বললাম না, নিউট্রিয়েন্টস হচ্ছে টু টাইপ, এক হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট, দুই হচ্ছে ম্যাক্রো নিউট্রিয়েন্টস। ঠিক আছে, তো দেখো মাইক্রো নিউট্রিয়েন্টস কি না, মাইক্রো নিউট্রিয়েন্টস হচ্ছে কিছু নিউট্রিয়েন্টস আছে যেগুলো আমাদের শরীরে কি বেশি মাত্রায় প্রয়োজন। ঠিক আছে, তাদেরকে আমরা বলবো মাইক্রো নিউট্রিয়েন্টস। যেমন দেখো এক্সাম্পল, দেখো কি বলা যেতে পারে, দেখো কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা। কার্বোহাইড্রেট আমাদের শরীরে কী পরিমাণ প্রয়োজন না, একটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে 300 গ্রাম পার ডে অ্যাপ্রক্সিমেট এটা আমাদের শরীরে লাগে। সুতরাং এটাকে আমরা কী বলবো, মাইক্রোনিউট্রিয়েন্টস। নাম্বার 2 ফ্যাট। ফ্যাট আমাদের শরীরে খুব বেশি মাত্রায় প্রয়োজন, কত না 80 গ্রাম পার ডে বলা যেতে পারে, 80 গ্রাম পার ডে। এবং প্রোটিন লাগে, দেখো প্রোটিনটা বিভিন্ন এজে বিভিন্ন মাত্রায় লাগে। ঠিক আছে, 3 নাম্বার কি বলবো, প্রোটিন। প্রোটিন অর্থাৎ কিছু নিউট্রিয়েন্টস যেগুলো আমাদের শরীরে বেশি মাত্রায় লাগে সেগুলোকে আমরা বলবো মাইক্রো। ঠিক আছে, 4 নাম্বার তাহলে আমরা ওয়াটারটাকেও মাইক্রো নিউট্রিয়েন্ট বলতে পারি। জল, যেটা আমাদের লাগে প্রায় 5 থেকে 6 লিটার পার ডে লাগে, 5 থেকে 6 লিটার পার ডে। দেখো, ঠিক আছে, এরপর আসছি আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্টস। ঠিক আছে, মানে কিছু নিউট্রিয়েন্টস যেগুলো আমাদের শরীরে খুব বেশি মাত্রায় প্রয়োজন না। ঠিক আছে, ধরো ধরো ভিটামিন। ভিটামিন, ভিটামিনটা কি না আমাদের শরীরে মিলিগ্রাম ইউনিটে কাজে লাগে। ঠিক আছে, তো এগুলো তখন যেমন গ্রামে কাজে লাগে সেরকম ভিটামিনটা আমাদের মিলিগ্রামে কাজে লাগে। ঠিক আছে, আমাদের শরীরে। নাম্বার 2 বলা যেতে পারে মিনারেল। ঠিক আছে, মিনারেলস, এগুলো আমাদের শরীরে মিলিগ্রাম মাত্রায় প্রয়োজন। ঠিক আছে, ঠিক আছে, চলো দেখো এরপর আমরা আলোচনা করব মাইক্রো নিউট্রিয়েন্টসের কার্বোহাইড্রেট। ঠিক আছে, কি বললাম, কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা। কার্বোহাইড্রেট। দেখো এই কার্বোহাইড্রেট কথাটা কোথা থেকে এসছে। ঠিক আছে, দেখো যদি আমরা কার্বন প্লাস হাইড্রেট ইজ ইকুয়াল টু কি, কার্বোহাইড্রেট, এই কার্বন প্লাস হাইড্রেট এই কথাটা থেকে আমাদের কার্বোহাইড্রেট কথাটা এসেছে। ঠিক আছে, অর্থাৎ কার্বোহাইড্রেট তাহলে কি, কার্বোহাইড্রেট আমরা বলতে পারি না জল সমন্বিত কার্বন যৌগ। কি বললাম, জল সমন্বিত কার্বন যৌগ। কার্বন যৌগ, ঠিক আছে। দেখো জল, জল কি কি মিলে জল তৈরি হয়, জলের সংকেত আমরা জানি, জলের সংকেত আমরা জানি H2O। ঠিক আছে, এই H2O কীভাবে তৈরি হয়, দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন প্লাস অক্সিজেন, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে আমাদের জল তৈরি হয়। ঠিক আছে,
বলে দিয়েছি কার্বন যৌগ, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন, এই তিনটে মৌল মিলে আমাদের কি না কার্বোহাইড্রেট তৈরি হয়। ঠিক আছে, অর্থাৎ কার্বোহাইড্রেট কার্বন এবং হাইড্রোজেন কার্বোহাইড্রেট কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত এক ধরনের জৈব যৌগ। ঠিক আছে, এখন দেখব কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন কি অনুপাত আছে। না কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন, এটা আমাদের থাকে 1:2:1, এই অনুপাতে থাকে কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন। ঠিক আছে, চলো এরপর আমরা জেনে নিই কার্বোহাইড্রেটের কমন নেম কি। না কমন নেম বা সাধারণ নাম, কার্বোহাইড্রেটের কমন নেম হচ্ছে সুগার। ঠিক আছে, কার্বোহাইড্রেটের কমন নেম হচ্ছে সুগার। ঠিক আছে, এখন দেখো কার্বোহাইড্রেটের একটা জেনারেল ফর্মুলা আছে, তো সেই ফর্মুলাটা দেখো, জেনারেল ফর্মুলা কি বলেছি না কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন 1:2:1 অনুপাতে থাকে। ঠিক আছে, তাহলে আমি এটা লিখতে পারি জেনারেল ফর্মুলা CnH2nOn। ক্লিয়ার? দেখো এখন যদি আমি n এর মানটা, এই যে nটা আছে n এর মান যদি আমি 6 বসাই, ইফ n সমান 6 হয়, তাহলে কি না জেনারেল ফর্মুলা কি হবে, জেনারেল ফর্মুলা হবে C6H কত হয়ে যাবে 2n, অর্থাৎ 6 দিয়ে 12, H12O6। তাহলে দেখো এটা কিসের সংকেত, এটা হচ্ছে আমরা জানি গ্লুকোজের সংকেত। কি বললাম, গ্লুকোজ। ঠিক আছে, এখন যদি n এর মান যদি আমরা 5 বসাই, তাহলে কি হবে C5H10O5, এটাকে আমরা কি বলবো, এটা দেখো যেহেতু n এর মান 5, তাই আমরা এটাকে বলবো পেন্টোজ। কি বললাম, পেন্টোজ। ঠিক আছে, যদি n সমান 3 হয়, তাহলে এটার নাম কি হবে, তোমরা কমেন্টের মাধ্যমে তা জানাও। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি স্মলেস্ট ইউনিট কী হবে কার্বোহাইড্রেটের, স্মলেস্ট ইউনিট অফ কার্বোহাইড্রেট হবে কি না, স্মলেস্ট ইউনিট অফ কার্বোহাইড্রেট হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, দেখো এখন কার্বোহাইড্রেট আমরা শ্রেণীবিভাগ করবো, অর্থাৎ ক্লাসিফিকেশন। তাহলে এটা তাহলে মুছে দিচ্ছি। কার্বোহাইড্রেট দেখো, কার্বোহাইড্রেটকে আমরা সচরাচর 2 ভাগে ভাগ করি। ঠিক আছে, নাম্বার 1 আর নাম্বার 2। নাম্বার 1 হচ্ছে সরল শর্করা বা সিম্পল কার্বোহাইড্রেট, সরল শর্করা, এবং কম্পাউন্ড কার্বোহাইড্রেট বা যৌগিক শর্করা, ওকে। দেখো এই সরল শর্করা যদি একটা এক্সাম্পল নিই, তাহলে হচ্ছে মনোস্যাকারাইড, এবং যৌগিক শর্করা হচ্ছে, যৌগিক শর্করাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। এবং নাম্বার 2 হচ্ছে পলিস্যাকারাইড। ওকে, তো চলো আমরা এরপরে দেখে নেব যে মনোস্যাকারাইড অর্থাৎ সরল শর্করা বা সিম্পল কার্বোহাইড্রেট কি। দেখো এরপর আসছি আমরা সরল শর্করা। তাহলে সরল শর্করা কি না, এটা শর্করার একটা মৌলিক অঙ্গ হিসাবে বিবেচিত হয়। ঠিক আছে, যেমন আমরা জানি যে কোনো একটা যৌগিক পদার্থকে যদি ভাঙি, তাহলে কি না 2টো মৌলিক পদার্থ পাওয়া যায়। ঠিক আছে, সেরকম যদি যৌগিক শর্করাকে আমরা ভাঙি, তাহলে কি না সরল শর্করা উৎপন্ন হয়। ঠিক আছে, কিন্তু এই সরল শর্করা কিন্তু আর কোনো শর্করা ভাঙতে পারি না, বা অন্য কোনো আর কোনো শর্করার সৃষ্টি হয় না। ঠিক আছে, তাহলে সরল শর্করা কি বললাম না, এটা একটা মৌলিক অঙ্গ। ঠিক আছে, মৌলিক অঙ্গ। দেখো এরপর আমরা আসছি মনোস্যাকারাইড। কি বললাম, মনোস্যাকারাইড কি, দেখো মনোস্যাকারাইড যেসব শর্করার মধ্যে একটা সিঙ্গেল বা একটা সুগার মলিকিউল থাকে, একটি সুগার মলিকিউল থাকে, তখন তাকে আমরা কি বলবো না মনোস্যাকারাইড। ঠিক আছে, তাহলে দেখো মনোস্যাকারাইডের সংজ্ঞাতে কি বলছে না, যেসব শর্করার মধ্যে সিঙ্গেল সুগার মলিকিউল থাকে তাকে আমরা কি বলবো মনোস্যাকারাইড। তাহলে কি হবে না, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট কার্বোহাইড্রেট ইন নেচার কি হবে, কার্বোহাইড্রেট ইন নেচার, প্রকৃতিতে কোন কার্বোহাইড্রেটটা বেশি পরিমাণে পাওয়া যায়। প্রকৃতিতে ডি গ্লুকোজ খুব বেশি পরিমাণে পাওয়া যায়। কি বললাম, ডি গ্লুকোজ।
গ্লুকোজ। ঠিক আছে, এরপর আমরা আসছি যে মনোস্যাকারাইডের কিছু এক্সাম্পল দেখে নেব। দেখো মনোস্যাকারাইডের কিছু এক্সাম্পল দেখে নিই। ঠিক আছে, মনোস্যাকারাইডের কিছু এক্সাম্পল, নাম্বার 1 বলতে পারি ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ দেখো এই ফ্রুক্টোজের তাহলে জেনারেল ফর্মুলা কী হবে? C6H12O6। ওকে, দেখো এটা এক ধরনের কি না হেক্সোজ সুগার। ঠিক আছে, হেক্সোজ কেন বলছি? কারণ যেহেতু এন এর মান আমাদের 6 আছে, তাই আমরা এটাকে বলছি হেক্সোজ সুগার। ঠিক আছে, চলো এটা আরেকটা পয়েন্ট করে নাও, এটা হচ্ছে মোস্ট সুইটেস্ট কার্বোহাইড্রেট। মোস্ট সুইটেস্ট কার্বোহাইড্রেট। ওকে, চলো 2 নম্বর গ্লুকোজ। গ্লুকোজ দেখো গ্লুকোজের আমরা রাসায়নিক ফর্মুলা আমরা কি দেখেছি না C6H12O6। ওকে, তো এটাও বলতে পারি এক ধরনের হেক্সোজ সুগার। ওকে, বা এটাকে আরেকটা পয়েন্টে বলতে পারি যে স্মলেস্ট ইউনিট অফ কার্বোহাইড্রেট, যেটা আমরা আগেই বলেছি স্মলেস্ট ইউনিট অফ কার্বোহাইড্রেট। ঠিক আছে, নাম্বার 3 বলতে পারি গ্যালাক্টোজ। ঠিক আছে, গ্যালাক্টোজ। 4 নম্বর এক্সাম্পল দেখো রাইবোজ। দেখো রাইবোজ হচ্ছে এগুলো কি বলেছিলাম, যেমন এই 3টে বলেছিলাম এক ধরনের হচ্ছে হেক্সোজ সুগার, ঠিক রাইবোজটা হচ্ছে এক ধরনের পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার। তাহলে এর ফর্মুলা কী হয়ে যাবে? এর ফর্মুলা হয়ে যাবে C5H10O5। ওকে, এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায়, লিখো গেট অ্যাট RNA-তে পাওয়া যায় এটা। ওকে, RNA হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা যখন কোর্স চ্যাপ্টার পড়বো এই RNA এবং DNA সম্পর্কে আমরা জানতে পারবো। ঠিক আছে, চলো আরেকটা এক্সাম্পল নিয়ে নিই। ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজটাকে আমরা মনোস্যাকারাইডের একটা এক্সাম্পল বলতে পারি। ডিঅক্সিরাইবোজ এটা কোথায় পাওয়া যায় না এটা আমাদের DNA-তে পাওয়া যায়। কোথায় বললাম? গেট অ্যাট DNA। এটাও কিন্তু এক ধরনের পেন্টোজ সুগার। তাহলে এর ফর্মুলা হয়ে যাবে C5H10O5। ঠিক আছে, চলো এরপর আমরা আলোচনা করব অলিগোস্যাকারাইড। দেখো আমরা মনোস্যাকারাইডে কি বলেছিলাম না সুগার মলিকিউল কটা থাকবে না একটাই সুগার মলিকিউল থাকবে। ঠিক আছে, দেখো এরপর অলিগোস্যাকারাইডে তাহলে সুগার মলিকিউল কতগুলো থাকবে না এখানে সুগার মলিকিউল থাকবে মিনিমাম 2 থেকে ম্যাক্সিমাম 10 পর্যন্ত। যদি সুগার মলিকিউল থাকে তখন তাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। ঠিক আছে, চলো অলিগোস্যাকারাইডের এক্সাম্পল দেখে নিই কিছু। দেখো মল্টোজ। মল্টোজ হচ্ছে অলিগোস্যাকারাইডের একটা উদাহরণ। ঠিক আছে, তাহলে মল্টোজ কী কী দিয়ে গঠিত? মল্টোজ হচ্ছে দুটো গ্লুকোজ মিলে মল্টোজ তৈরি হয়। গ্লুকোজ প্লাস গ্লুকোজ মিলে আমাদের তৈরি হয় মল্টোজ। ঠিক আছে, দেখো ল্যাকটোজ। ল্যাকটোজও একটা অলিগোস্যাকারাইডের উদাহরণ। ল্যাকটোজ। ল্যাকটোজ কী কী দিয়ে গঠিত হয়? ল্যাকটোজ একটা গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ মিলে তৈরি হয় ল্যাকটোজ। দেখো ল্যাকটোজটা যে দুধ যে মিষ্টি লাগে কিসের জন্য লাগে না এই ল্যাকটোজের জন্য লাগে। তাহলে এটা একটা পয়েন্ট করে লিখে নাও যে রিজিন সুইটনেস অফ মিল্ক। সুইটনেস অফ মিল্ক, দুধের মিষ্টতার জন্য ল্যাকটোজ কারণ। ঠিক আছে, চলো নেক্সট এক্সাম্পল হচ্ছে সুক্রোজ। সুক্রোজ হচ্ছে অলিগোস্যাকারাইডের একটা এক্সাম্পল। তো সুক্রোজ কী কী দ্বারা করতে হয়? সুক্রোজ হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই দুটো মিলে কী তৈরি হয়? সুক্রোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। ঠিক আছে, এই সুক্রোজকে আমরা বলবো টেবিল সুগার। কি বলবো? টেবিল সুগার বলি। সুক্রোজকে আমরা বলি টেবিল সুগার বা হাউসহোল্ড সুগার। ওকে, ঠিক আছে, চলো দেখো অলিগোস্যাকারাইডে তাহলে বললাম যে মল্টোজ একটা উদাহরণ। এটা কি না গ্লুকোজ প্লাস গ্লুকোজ, দুটো গ্লুকোজ মিলে মল্টোজ তৈরি হয়েছিল। তাহলে এই গ্লুকোজগুলো তো একটা শর্করা, এই শর্করাগুলো যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে তাকে আমরা কি বলবো? গ্লাইকোসাইডিক বন্ধনী। কি বলবো? গ্লাইকোসাইডিক বন্ধনী। এই গ্লাইকোসাইডিক বন্ধনীটা কি না এটা হচ্ছে এক প্রকার কোভ্যালেন্ট বন্ড। ঠিক আছে, এটা এক ধরনের কোভ্যালেন্ট
বন্ড। এটা কি করে না, এটা একটা শর্করাকে অপর কোনো যৌগের সাথে যুক্ত করে। ওকে, চলো এরপর আমরা পড়বো পলিস্যাকারাইড। দেখো পলিস্যাকারাইডে তাহলে সুগার মলিকিউল কত থাকবে না, পলিস্যাকারাইডের সুগার মলিকিউল যদি মিনিমাম কত না, অলিগোস্যাকারাইডে দেখেছি ম্যাক্সিমাম ছিল 10, তাহলে পলিস্যাকারাইডে মিনিমাম হবে 11, ম্যাক্সিমাম কত হবে না, ম্যাক্সিমাম হবে এটা ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, তাহলে যদি সুগার মলিকিউল মিনিমাম 11 থেকে ইনফিনিটি পর্যন্ত থাকে তাকে আমরা বলবো পলিস্যাকারাইড। ঠিক আছে, দেখো এখন যে খাদ্যের মধ্যে যে কার্বোহাইড্রেট আছে, এই কার্বোহাইড্রেটের মধ্যে সবথেকে বেশি পরিমাণে কি পাওয়া যায়, সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে পলিস্যাকারাইড। ওকে, চলো এরপর আসছি আমরা পলিস্যাকারাইডের কিছু এক্সাম্পলে। তো দেখো পলিস্যাকারাইডের এক্সাম্পল বলতে পারি আমরা সেলুলোজ। ঠিক আছে, দেখো এই সেলুলোজ হচ্ছে উদ্ভিদের একটা কোষপ্রাচীরের উপাদান। ঠিক আছে, সেলুলোজ ডি গ্লুকোজ নিয়ে গঠিত হয়। আমরা শাকসবজির মধ্যে যে কোষপ্রাচীরের যে উপাদানটা পেয়ে থাকে সেটা আমরা কি না সেলুলোজ। ঠিক আছে, তো সুতরাং আমরা শাকসবজির মাধ্যমে সেলুলোজ গ্রহণ করি। ওকে, সেলুলোজের মধ্যে যে উপাদানটাকে আমরা গ্রহণ করি তাকে আমরা বলবো রাফেজ। সেলুলোজ বললাম, গ্লাইকোজেনটাও কিন্তু গ্লাইকোজেনও হচ্ছে একটা পলিস্যাকারাইডের এক্সাম্পল। তাহলে গ্লাইকোজেন কি না, গ্লাইকোজেন হচ্ছে একটা অ্যানিমেল কার্বোহাইড্রেট। ইট ইজ অ্যান অ্যানিমেল কার্বোহাইড্রেট। ওকে, দেখো গ্লাইকোজেনটা কোথায় থাকে না, গ্লাইকোজেনটা হচ্ছে আমাদের স্টোর থাকে পেশিকোষ এবং লিভারে থাকে। ঠিক আছে, চলো এরপরে আমরা আসছি হেপারিন। হেপারিনটাও পলিস্যাকারাইডের একটা এক্সাম্পল। ঠিক আছে, শিরা ও ধমনীতে থাকে হেপারিন, যাতে কি হয় না শিরাতে কি হয় রক্ত জমাট বাঁধে না, শিরাতে বা ধমনীতে রক্ত জমাট বাঁধে না এই হেপারিনের জন্য। ঠিক আছে, এর জন্য হেপারিনকে আমরা কি বলবো, অ্যান্টি ক্লটিং এজেন্ট বলি। এটাকে বলি আমরা অ্যান্টি ক্লটিং এজেন্ট। এটা কোথায় তৈরি হয়, এটা তৈরি হয় লিভারে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দাও এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো। ক্লাসের সমস্ত পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের দেওয়া আছে। তো আজ এ পর্যন্তই, বাই বাই।